নমস্কার। আপনারা সকলেই জানেন আলু একটি অর্থকরী ফসল। এই আলু চাষ করতে গেলে ছোটোখাটো বিভিন্ন রকম প্রযুক্তি ব্যবহার করতে হয়। বীজ কেনা থেকে শুরু করে বীজের নির্বাচন থেকে শুরু করে বীজ শোধন এবং তারপরে সেটা সঠিকভাবে জমিতে পোঁতা বা বপন করা, এগুলো অনেক কিছুই ভালো ফলনের ওপর নির্ভর করে। সেই আলুর চাষের খুঁটিনাটি নিয়ে এসছেন আপনাদের পূর্ব পরিচিত, যাকে আপনারা দেখেছেন ভার্মি কম্পোস্টের ভিডিওতে। তিনি খুব ভালো করে বিস্তারিত বর্ণনা করেছিলেন এবং আপনারা অনেকেই দেখেছিলেন। সেই তাকেই আজকে আমরা নিয়ে এসেছি এই আলু চাষের খুঁটিনাটিতে, শ্রী পলাশ আঁকুড়ে মহাশয়। আশা করি এতে আপনারা লাভবান হবেন। ধন্যবাদ। পশ্চিমবঙ্গে আলু একটা গুরুত্বপূর্ণ ফসল। আমাদের এখানে রবি সিজনেই এই আলু চাষ করা হয় এবং আলু চাষ একটি লাভজনক চাষ এবং আলুকে বলা হয় অর্থকরী ফসল। তো এই লাভজনক চাষ, আলু চাষ, এটা করতেও কিন্তু অনেক পরিমাণে খরচ হয় এবং আলু চাষ করতে গিয়ে অনেক সময় অনেক কিছু রিস্ক ফ্যাক্টর হয়ে পড়ে। তো ওইগুলো নিয়ে আমি কিছু আলোচনা করব। তো বিজ্ঞানসম্মতভাবে আলু চাষ করতে হবে এবং আলুর ফলন বাড়ানোর জন্য এবং আলুর যে বিভিন্ন রোগ পোকাগুলো আছে কীভাবে নিয়ন্ত্রণ করব, এটা করতে গেলে আমাকে কয়েকটা ধাপ মেনটেন করে আমাকে কাজটা করতে হবে। প্রথমেই আমাকে ভাবতে হবে যে আলুর বীজ নিয়ে। এখানে যেটা আমরা আলুর বীজ লাগাই সেটা হচ্ছে আলুর কন্দ। সেই আলুর কন্দটাই আমরা লাগাই এখানে। যদিও আলুর বীজ, যে আসল বীজ যেটাকে টিপিএস বলা হয়, ওটা দিয়েও কিছু কিছু জায়গায় চাষ করা হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে এখনও এত পর্যন্ত পপুলার হয়নি। আমরা সাধারণত আলুর কন্দটাকেই আমরা বীজ হিসেবে লাগাই। আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে আমরা ভালো আলুর বীজের চাষ করব এবং সেই আলুর বীজটাকে অন্ততপক্ষে 2 থেকে 3 বছর রাখবো। আচ্ছা, সেরকমের জন্য আমাকে কি করতে হবে? আমাকে যে কোনো গভর্নমেন্ট সংস্থা থেকে যারা এই সমস্ত সার্টিফাইড আলু অর্থাৎ সংশোধিত আলুর বীজ করে, তাদের কাছ থেকে ভালো আলুর বীজটা সংগ্রহ করা এবং আলুর বীজের যে সাইজ, সেই সাইজটা মোটামুটি 35 থেকে 40 গ্রাম বা তার একটু বেশি, কিন্তু তার চেয়ে নিচে আলুর বীজটা আমরা লাগাবো না বা সেটা সংগ্রহ করব না। কারণ তার চেয়ে কম আলুর বীজ লাগালে সেখানে কিন্তু বীজবাহিত যে জীবাণুগুলো, বিশেষ করে ভাইরাস ঘটিত রোগগুলো কিন্তু সেখানে চলে আসতে পারে। যদি আমরা এই 35 থেকে 40 গ্রাম আলুর সাইজ নিই, সেটাকে আমাকে কাটা এবং কাটার সময় খেয়াল রাখতে হবে যাতে যখন আলুর বীজ কাটছি, যে আমরা যন্ত্র দিয়ে কাটছি অর্থাৎ আমাদের বটি দিয়ে কাটছি, সেই বটিটাকে বারবার ধরে শোধন করা, সেটাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে বারবার ধরে শোধন করা এবং আলুর বীজ কাটতে গিয়ে যখন পচা বা আলুর ভিতরে গোল রঙের যে একটা রিং দেখা যায়, সেটা যখন পাচ্ছি সেগুলোকে দূরে সরিয়ে রাখা এবং বারবার দিয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেট শোধন করা, এটা আমাদের করতে হবে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ অংশ আলুর বীজ কাটার পরে, সেটা হচ্ছে যে আলুটাকে ভালো করে শোধন করে নেওয়া। এই শোধনটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বলুন বা আমাদের চাষি কৃষক বন্ধু বলুন, অনেকটা আমরা পিছিয়ে আছি। শোধনটা অনেক সময় করা হয় না, অনেক সময় সময়ের অভাবে করা হয় না, বা অনেক সময় না জানার জন্য আমাদের কিন্তু এটা করা হয় না। তো শোধন আমরা করব। শোধনটা কিভাবে করব? শোধনটা আমরা যদি ছত্রাকনাশক যেগুলো আছে, কেমিক্যাল ছত্রাকনাশক, সেটা দিয়ে আমরা করতে পারি, আমরা ব্যাবিস্টিন দিয়ে করতে পারি, আমরা ম্যানকোজেব দিয়ে করতে পারি। আজকে আমি যেটা বলবো, যেটা এখন আস্তে আস্তে খুব সুন্দর পপুলার হচ্ছে এবং চাষিরা খুব ভালো ফল পাচ্ছে, সেটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে যদি আমরা শোধন করতে পারি। ট্রাইকোডার্মা ভিরিডি একটা জৈব ছত্রাক, যে জৈব ছত্রাকটা আলুর বীজের যেটা বীজবাহিত রোগ এবং আলুর জমির মাটিতে যেটা মাটিবাহিত রোগ, এই দুটো রোগকে কিন্তু প্রতিহত করতে সাহায্য করে এবং তার সঙ্গে সঙ্গে আলুর যে ভেতরের যে ইমিউনিটি পাওয়ার, অন্যান্য রোগের যে প্রতিকার, সেটারও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে এই ট্রাইকোডার্মা ভিরিডি। এই ট্রাইকোডার্মা ভিরিডি কতটা লাগে না, এটা প্রতি কেজি আলুর বীজের জন্য আমার 4 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি লাগে।
এই ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে আমরা বীজ শোধন করলে কিন্তু দেখবেন যে যেগুলো বীজবাহিত রোগ এবং মাটি থেকে আসে সেই সমস্ত রোগগুলো কিন্তু সে প্রতিহত করে। এটা গেল শোধনের একটা পার্ট। আলু নিলাম, বীজ নিলাম, শোধন করলাম। এরপরে যেটা আরেকটা মূলত কাজ, সেটা হচ্ছে যে আমাকে মাটি তৈরি করা। আলুর মাটিটাকে খুব সুন্দর করে 3 থেকে 4 বার চাষ দিয়ে ধানের জমির যে ন্যাড়াগুলোকে সেগুলোকে দূরে সরিয়ে দিয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণে জৈব সার অবশ্যই দিতে হবে। সেই জৈব সারগুলো কী কী? আমি গোবর সার দিতে পারি, আমি ভার্মি কম্পোস্ট দিতে পারি, আমি নিম খোল দিতে পারি, বা আমি তিসি খোল দিতে পারি। মোটামুটি দেখা গেছে যে বিঘা প্রতি আমরা যদি গোবর সার প্রায় 1 টন এবং ভার্মি কম্পোস্ট যদি দিই আমরা বিঘা প্রতি 1 কুইন্টাল, নিম খোল যদি দিই বিঘা প্রতি আমরা 1 কুইন্টাল, এগুলো দিলে কিন্তু জমির স্বাস্থ্যটা কিন্তু খুব ভালো হয়। আমরা যদি নিম খোল দিই, জমির যেমন উর্বরতা বাড়বে, তার সঙ্গে সঙ্গে জমিতে যে পরিমাণ আমাদের কৃমি জাতীয় যে পোকাগুলি আছে সেই সমস্ত কৃমি জাতীয় পোকাগুলিকে কিন্তু সে নির্মূল করতে সাহায্য করে এবং অন্যান্য পোকা যে বাসা বেঁধে থাকে, যে সমস্ত লার্ভাগুলো থাকে, সেগুলো কিন্তু নির্মূল করে দেয়। সেই জন্য নিম খোলাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক আছে। আবার অনেক সময় দেখা গেছে যে আমরা যে বীজগুলো আনছি, বীজের মাধ্যমে কিন্তু কৃমি চলে আসে। কৃমিটা জমিতে যদি বেড়ে যায় তাহলে কিন্তু রোগের যেটা আলুর নাবি ধসা, সেটা কিন্তু বেড়ে যাওয়ার অনেকটা চান্স থাকে। তো এই যে জমি তৈরি হলো, জমি তৈরি করার পরে আমরা এরপর যেটা হচ্ছে আলুর খাদ্য। মানে আলুকে তো শুধু চাষ করছি, তো মাটিতে তো যা আছে সে তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু খাদ্য বাইরে থেকে যোগান দিতে হবে। আর এই যোগান দেওয়ার জন্য প্রথমেই যেটা মাথায় রাখতে হবে যে আলুর জমিটাকে একবার অন্তপক্ষে সেটাকে মাটি পরীক্ষা করা। এই মাটি পরীক্ষাটা করলে কি হয় যে আমাদের জানতে পারবো যে কতটা পরিমাণ সেখানে খাদ্য উপাদানগুলি আছে এবং আমাকে কতটা পরিমাণ খাদ্য উপাদানগুলি দিতে হবে। তো সাধারণত দেখা গেছে যেটা হয়, আলুতে মোটামুটি বিঘা প্রতি 60 কেজি ইউরিয়া, 125 কেজি সুপার ফসফেট এবং 33 কেজি মতো এমওপি লাগে। এরপরে এই যে আমরা যে ইউরিয়ার কথা বললাম, ইউরিয়াটা হচ্ছে কিসের সোর্স? নাইট্রোজেনের সোর্স। আমি এখানে নাইট্রোজেনের সোর্সটা ইউরিয়া থেকে নিয়েছি, সেই জন্য ইউরিয়া বলছি। তো এটাকে কি করব, যখন আমরা মূল জমি তৈরি করব তখন সেখানে আমরা যে ইউরিয়াটা পাচ্ছি তার ইউরিয়াটার 1/3 অংশ আমরা নেব এবং সুপার ফসফেটটা যে পুরো অংশটাই নেব এবং এমওপি অর্থাৎ পটাশের পুরো অংশ 1/3 অংশ নেব, সেটাকে মিশিয়ে জমিটাকে কিন্তু আমরা তৈরি করব। এটা হচ্ছে মূল সার। এটা মূল সার হয়ে গেল এবং মূল সার দেওয়ার পরে আমাকে কিন্তু আরও 2 বার সেটাকে সারটা দিতে হবে। আমি সারটা বলেই নিই যে মোটামুটি মূল সার দেওয়ার পরে গাছ বেরিয়ে যাবে। গাছ বেরোনোর পরে প্রায় 20 থেকে 25 দিন পরে আমাকে যখন আলুর মাটি দেব, অর্থাৎ আমরা যেটা ইংরেজিতে বলি আর্দিং আপ, সে যখন মাটি দেওয়া হবে সেই সময় ইউরিয়ার যে 1/3 অংশ অর্থাৎ নাইট্রোজেনের 1/3 অংশ এবং পটাশ অর্থাৎ এমওপির 1/3 অংশ আমরা কিন্তু সেটা মাটির সঙ্গে ভালো করে ছড়িয়ে দিয়ে মিশিয়ে সেটাকে কুঁড়ে গাছের গোড়ায় মাটিটা দেব। এরপরটা দেব ঠিক এই সার দেওয়ার আরও 10-15 দিন পরে, অর্থাৎ 40 থেকে 45 দিনের মাথায়। তখন কিন্তু আর মাটি কোড়া জায়গা থাকবে না, তখন যে বাকি যে ইউরিয়াটা রয়েছে বা নাইট্রোজেনটা রয়েছে এবং যে পটাশিয়াম বা আমাদের এমওপিটা রয়েছে, সেইটাকে নালাতে খুব সুন্দর করে ছড়িয়ে দেওয়ার পরে, সুন্দর করে ইউনিফর্মে ছড়িয়ে দেওয়ার পরে তারপর সেখানে আমরা জল দেবো। তাহলে গাছ কিন্তু খুব ভালোভাবে নেবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের বৃদ্ধিটা ভালো হবে। এরপর আমি এই ইউরিয়া, সুপার ফসফেট বা পটাশ অর্থাৎ ইউরিয়া, এসএসপি এবং এমওপি এই তিনটের কথা বলছি একটাই কারণ গাছের কিন্তু শুধুমাত্র নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম লাগে না, তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও কিন্তু কিছু খাদ্য উপাদান লাগে। সেগুলো হচ্ছে ক্যালসিয়াম, সালফার এবং অন্যান্য অনুখাদ্যগুলি। তো আমি যদি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কিন্তু সেখানে গাছ ক্যালসিয়ামটাও পাচ্ছে এবং সালফারটাও পাচ্ছে। আমাকে কিন্তু অতিরিক্তভাবে সেখানে ক্যালসিয়াম এবং সালফার দিতে হচ্ছে না। যদি আমি এসএসপি ব্যবহার না করি, আমি যদি 10-26-এর মাধ্যমে যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে আলাদা করে ক্যালসিয়াম দিতে হবে বা সালফার দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ ক্যালসিয়াম এবং সালফার যেটা করে যে জমির
যে আলু যে যখন ফলে আলুর শুধুমাত্র যে ফলন বাড়ায় তাই না, আলুর যে কোয়ালিটি সেই কোয়ালিটিটাও কিন্তু সেখানে ভালোভাবে বৃদ্ধি করে। শুধুমাত্র আলু ফলনটা প্রচুর হয়ে গেল আর কোয়ালিটিটা খারাপ, গায়ে চাকা চাকা দাগ, খসখসে ছাল, সে আলু কিন্তু মার্কেটিং ভালো হবে না। সেই জন্য মার্কেটিং করার জন্য আমাকে কিন্তু আলুতে ক্যালসিয়াম এবং সালফার এটা কিন্তু খুব পরিমাণে দরকার। এছাড়াও যদি আমরা জমিতে অন্ততপক্ষে দুবার, একবার ওই 20 থেকে 25 দিনের পরে যখন আমরা মাটিতে যখন এই সারটা দেওয়ার পরে যদি আমরা একটা বোরন স্প্রে করতে পারি, বোরন হচ্ছে 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে যদি বোরন স্প্রে করি ওটা একবার, এবং 40 থেকে 45 দিন পরে যদি একটা বোরন স্প্রে করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আলুর যে কোয়ালিটি সেই কোয়ালিটিটা অনেক পরিমাণে বৃদ্ধি ঘটে যাবে এবং ফলনটাও অনেক পরিমাণে বাড়বে। এটা মাথায় রাখতে হবে। এটা গেল আমাদের খাদ্য উপাদানগুলোর কথা। জলসেচ খুব গুরুত্বপূর্ণ। এই জল যখন দেব আমাকে 3টে জিনিস মাথায় রাখতে হবে। আমরা কতটা জল দেবো, কখন জল দেবো আর কীভাবে জল দেবো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা দেখতে গেলে আমাকে প্রথমেই মাথায় রাখতে হবে যখন আমি প্রথম যে চাষটা দিয়ে, ধান কাটার পরে চাষটা দিয়ে যখন জলটা জমি যখন তৈরি করছি, তখন আমার জমিতে কীরকম রসটা আছে। যদি রস কম থাকে তাহলে কিন্তু আমাকে অল্প একটু জল সেচন করে তারপর সেটাকে জমিটাকে তৈরি করলে খুব ভালো হয়। তারপরে কি করব, তারপরে হচ্ছে যখন আমি আলু লাগানো হলো, আলু লাগানোর পরে আমার ঠিক 10 দিন অর্থাৎ 8 থেকে 10 দিনের মাথায় যদি মাটির রস কমে যায় তখন কিন্তু একটা অল্প করে সেচ লাগে, যাতে খুব ভালোভাবে খুব সুন্দরভাবে আলুর বীজটা অঙ্কুরিত হয়ে একদম গোটা মাঠ ভরে যেতে পারে। এটা গেল। এরপরে তৃতীয় যে জল সেচনটা, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক এই টাইমটা হচ্ছে ঠিক ওই 20 থেকে 25 দিন বা 25 থেকে 30 দিন, যখন আমরা জমিতে প্রথম চাপান সার হিসাবে ইউরিয়া এবং পটাশ দিচ্ছি এবং মাটিতে জমিটাকে ঢাকা দিচ্ছি অর্থাৎ আর্দিং আপ করছি, সেই টাইমে জল দিতে হবে। এবং এই জল দেওয়াটা ঠিক আমাদের যে নালা করি, নালার 1/3 থেকে 2/3 পর্যন্ত সেখানে জল দেব। এবং এই সময় জল দিলে গাছের যে ডালপালার বৃদ্ধিটা খুব সুন্দরভাবে হবে। যত গাছের ডালপালাগুলো বৃদ্ধি হবে তত কিন্তু আমার আলুর ফলনটা খুব ভালো হবে। এইটা আমাকে মাথায় রাখতে হবে। এরপরে আবার কখন জল দেবো, ঠিক আবার যখন চাপান সার দিচ্ছি 40 থেকে 45 দিনের মাথায় জমিতে আমরা কি দিলাম, ইউরিয়া এবং পটাশ যখন দিলাম তখন কিন্তু আর একবার জল দেব। হয়ে গেল। ঠিক এই 40 থেকে 45 দিনের পর আমি কিন্তু আলুর জমিতে আর কোনোভাবেই কোড়াকুড়ি করব না, কারণ ঠিক ওই সময়ের পরে জমিতে কিন্তু আলুর যেটা ফলনের প্রথম ভাগ শুরু হয়। অর্থাৎ আলু কিন্তু দেখবেন মাটির নিচে হয়, কিন্তু আলুটা কিন্তু আলুর মূল নয়, ওটা কিন্তু আলুর কোথা থেকে হয়, কাণ্ড, তাই না? ওটা কাণ্ড। তো ঠিক কাণ্ড থেকে সরু সরু সুতোর মতো অংশ যেটা মাটির ভিতরে ঢুকে যায়, এটাকে আমরা ইংরেজিতে বলি স্টোলন। এই স্টোলন যখন ধরে তখন কিন্তু আর কোনোভাবেই মাটিতে কোড়াকুড়ি চলবে না, আর সেই টাইমে যেন জলের কমতিটা না ঘটে। তাহলে সেখানে আমরা জল দিলাম। এই স্টোলনটাই আস্তে আস্তে মাটিতে যাওয়ার পরে সেটাই ফুলতে আরম্ভ করে। যখন ফুলতে আরম্ভ করে তখন সময় লাগে মোটামুটি ওই 55 থেকে 60 দিন। ওই টাইমটা কিন্তু আমাকে আবার একবার জলসেচ দিতে হবে। এবং জলসেচ দিলে কী হবে, আলুর কিন্তু ঠিক পরিপুষ্টভাবে আলুটা ঠিক পরিপূর্ণ হবে এবং আলুর বৃদ্ধিটা খুব সুন্দর হবে। এটা গেল জল দেওয়ার একটা চ্যাপ্টার। আর আমাকে মাথায় রাখতে হবে যে আলু তোলার 10 থেকে 15 দিন আগে যেন আমাকে জল দেওয়াটা বন্ধ করতে হবে, কারণ তারপর যদি জল দিই তাহলে আলু তুলতে লেট হবে, প্লাস আলু কিন্তু পচে যাওয়ার অনেক চান্সেস থেকে যাবে। আমরা যে মাটিতে চাষ করছি সেই মাটিটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যদিও সেটা একটু বেলে দোআঁশ মাটি হয়, তাহলে সেখানে জল দেওয়ার যে অন্তরটা, সেই অন্তরটা কিন্তু আমাকে 7 থেকে 10 দিন হবে। যদি এঁটেল মাটির ধাক হয় সেক্ষেত্রে আমাকে কী হবে, সেক্ষেত্রে কিন্তু ওই অন্তরটা বেড়ে যাবে, সেটা 15 থেকে 20 দিন হয়ে যাবে। তাছাড়া আরও জল দেওয়ার জন্য আরও অনেক ফ্যাক্টর আছে, যেমন আমার আকাশে কেমন আছে, আমার বৃষ্টিপাত হলো কি না, এগুলো কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। এটা গেল জল দেওয়ার একটা ভাগ। এরপর আমি আসি যে এই যে আলু গাছ কতটা দূরত্বে থাকবে, অর্থাৎ আমরা আলুর বীজটা কতটা দূরত্বে লাগাবো, একটা লাইন থেকে লাইনে কত দূরত্ব হবে, আর একটা গাছ থেকে গাছের দূরত্ব কত হবে। সাধারণত একটা লাইন থেকে লাইনের দূরত্ব 50 থেকে 55 সেন্টিমিটার এবং
একটা লাইনের মধ্যে একটা গাছ থেকে গাছের দূরত্ব 15 থেকে 20 সেন্টিমিটার করা হয়ে থাকে, এতে ফলনটা ভালো হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে যেগুলো খাবার আলু আমরা, সেক্ষেত্রে কিন্তু আমরা 1 ফুট পর্যন্ত আমরা সেটা কিন্তু করতে পারি। যখনই আমরা খাবার আলু করব তখন স্পেসিংটা বেশি হবে, আর যখন আমরা বীজ আলু করব তখন কিন্তু স্পেসিংটা কম হবে। এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে আসবো আমি আলুর কিছু জাতের কথা নিয়ে। সেই জাত অনুসারেও কিন্তু স্পেসিংটা একটু কম বেশি হয়। আমাদের মাথায় রাখতে হবে যে আমি কোন আলুর জাতটা চাষ করছি, অর্থাৎ আমি সেটা কম দিনের চাষ করছি না মধ্যদিনের অর্থাৎ মধ্যমেয়াদী চাষ করছি, না আমি নাবি জাতগুলো চাষ করছি। যেমন কুপড়ি চন্দ্রমুখী, কুপড়ি পোকরাজ, এগুলো কম দিনের। এবং আমরা যদি বলি কুপড়ি জ্যোতি, পশ্চিমবঙ্গে কুপড়ি জ্যোতি খুব ভালো চাষ হয়, এটা বেশি দিনের অর্থাৎ নাবি জাত। এছাড়াও জ্যোতির ছাড়াও একটা জাত যেটা পশ্চিমবঙ্গে খুব প্রচলন হয়েছে এবং খুব ভালো ফলন দিচ্ছে, সেটা হচ্ছে যে কুপড়ি হিমালয়ানি। এটাও কিন্তু আপনারা চাষ করতে পারেন, এর ফলনটাও কিন্তু অনেকটা ভালো। তো এরপরে যেটা বলবো, যারা বীজ করার কথা ভাবছেন তারা কিন্তু ওই যে বললাম ওই যে দূরত্বটা মেনটেন করবেন, একটু কম দূরত্ব থাকবে। সেক্ষেত্রে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে এই সমস্ত ম্যানেজমেন্টগুলো ছাড়াও। সেগুলো কি, আমাকে ঠিক ওই 20-25 দিন পর আমাকে মাঠে আসতে হবে। মাঠে এসে দেখতে হবে যে আমরা যে আলু বীজটা লাগিয়েছি, যে সমস্ত গাছগুলো হয়েছে সবগুলো কি একই রকমের না কিছু আলাদা। যদি আলাদা হয় সেই সমস্ত গাছগুলোকে আমাকে তুলে ফেলতে হবে, এটা 1 নম্বর। 2 নম্বর, যে গাছগুলি আছে সেই গাছগুলি রোগাগ্রস্ত হয়েছে কিনা, যদি রোগাগ্রস্ত হয় সেগুলোকে আমাকে তুলে ফেলে সরিয়ে দিতে হবে। কোনো কুটে রোগ লেগেছে কিনা, অর্থাৎ ভাইরাস ঘটিত কোনো রোগ হয়েছে কিনা সেটা দেখে আমাকে তুলে ফেলতে হবে। এইটা কিন্তু এটা গুরুত্বপূর্ণ কাজ, এটাকে বলা হয় রোগিং বলা হয় ইংরাজিতে। এই রোগিংটা করতে হবে এবং এই রোগিংটা আপনাকে আপনার জমিতে মোটামুটি 3 বার করতে হবে। এই 3 বার কিন্তু জমিটাকে আপনাকে রোগিং করতে হবে, এবং রোগিং করলে কিন্তু খুব ভালো আলুর বীজ পাওয়া যাবে। এরপরে যারা আলু বীজ করছেন তাদের আর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, সেটা হচ্ছে যে আলুর বীজ যারা করছি, অর্থাৎ হারভেস্টিংয়ে, অর্থাৎ আলু তোলার 15 থেকে 20 দিন আগে বা 10 থেকে 15 দিন আগে আলু গাছের যে উপরের অংশ, সেই ডালপালাগুলো কিন্তু আমাকে কেটে ফেলতে হবে। কেটে সেগুলোকে অন্য জায়গায় সরিয়ে দিতে হবে, এবং সরিয়ে দেওয়ার পরে একটা ছত্রাকনাশক সেখানে প্রয়োগ করতে হবে। এতে কি হবে যে প্রথমত হচ্ছে আলুর যে বীজের যে ইউনিফর্ম সাইজ, সেই সাইজটা খুব ভালো হবে 1 নম্বর। 2 নম্বর, ঠিক আলু যখন তোলা হয় সেই টাইমে একটা মাছি আসে, যে মাছিটা ভাইরাসের জীবাণু নিয়ে আসে, এবং সেই ভাইরাসের জীবাণুটা আলুর বীজের মধ্যে পাতা থেকে বীজের মধ্যে এটা ছড়িয়ে ফেলে। তো এই ডালপালা কেটে দিলে সেই বীজটা ছড়ায় না, তাতে পরবর্তীকালে আমরা ভালো এবং হেলদি বীজ পাবো। সেই জন্য এটা আমাদের করতে হবে। এটা করলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে।